প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার আমি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় AKMS অনলাইন ক্লাস 4-এ। নিশ্চয়ই তোমরা সবাই খুব বিরক্ত হচ্ছ যে সামনে কোরবানি ঈদ এসে পড়ছে, তারপরে ম্যাডামরা কেন ক্লাসগুলি বন্ধ করছে না। কিন্তু ক্লাস বন্ধ করলে তোমরা বাসায় থেকে থেকে কী করবে বলো তো? আমার তো মনে হয় না এই করোনা পরিস্থিতির কারণে বাবা মারা তোমাদের বাসা থেকে বের হতে দিবে। তাই যতক্ষণ বাসায় আছো সময়টা কাজে লাগানোর চেষ্টা করো। আর একটা ভালো খবর দিই, নিশ্চয়ই খবরটা শুনে তোমাদের ভালো লাগবে। সেটা হচ্ছে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অধ্যায় 13। এটা হচ্ছে আমাদের বিজ্ঞান সাবজেক্টের বিজ্ঞান বইয়ের সবচেয়ে লাস্টের অধ্যায়। আমি জানি এর আগে আরেকটা অধ্যায় আছে, অধ্যায় 12। এই অধ্যায় 12টা আমি তোমাদের ছুটির পরে পড়াবো। তো এই অধ্যায় 13টা শেষ হয়ে গেলে আমাদের বিজ্ঞান সাবজেক্টে আর মাত্র একটা অধ্যায় থাকবে। তাহলে বুঝতেই পারছো যে একটা সাবজেক্টের সিলেবাস আমরা শেষ করে এসেছি প্রায়। এটা দিয়ে তোমরা একটু তোমাদের ভালো লাগবে, সাবজেক্টটা শেষ করার অধ্যায়টা শেষ করার পরে তোমাদের ভালো লাগবে যে আমাদের বিজ্ঞান সাবজেক্টে আর মাত্র শুধু একটা অধ্যায় থাকবে, যেটা আমাদের একদিনেই আমরা শেষ করে ফেলতে পারবো। অর্থাৎ মানে তোমরা অ্যাটলিস্ট একটু রিলিফ হবে যে আমাদের বিজ্ঞান সাবজেক্টটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো নিশ্চয়ই এখন একটু ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের দৈনন্দিন জীবনের সাথে এই যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জানার জন্য, বোঝার জন্য। কেননা আমরা সকলে এটা নিয়ে সবসময় একটু উদাসীন থাকি, এটা নিয়ে কেউ কখনো আমরা গভীরভাবে চিন্তা করি না। তাই তোমরা যেন এই বিষয়গুলি নিয়ে একটু চিন্তা ভাবনা করো। তাই তোমাদের পড়াশোনার মাঝখানে আমরা এই টপিকসগুলি রেখেছি। আজকে আমাদের বিষয় হচ্ছে জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, জনসংখ্যা কি তোমরা তো অবশ্যই নিশ্চয়ই জানো। একটা দেশের মোট যে যত লোকজন আছে তাদের মোট যে সংখ্যাটা, তাকে আমরা বলে থাকি জনসংখ্যা। আর প্রাকৃতিক সম্পদটা কি, আমরা অধ্যায় 7-এ প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা আমার অধ্যায় 7-এর ক্লাসটা মিস করেছো বা যাদের এখন প্রাকৃতিক সম্পদ কাকে বলে মনে নেই, তাদের জন্য আমি প্রাকৃতিক সম্পদটা ছোট্ট করে একটু আলোচনা করে নিতে চাই। খুব বেশি দীর্ঘ করব না, জাস্ট শুধু প্রাথমিক ধারণার জন্য বলতে চাচ্ছি যে প্রাকৃতিক সম্পদ কি। প্রাকৃতিক সম্পদ হচ্ছে আমরা প্রকৃতি থেকে যে সকল উপাদানগুলি আমাদের নিজেদের জীবন ধারণের প্রয়োজনে ব্যবহার করে থাকি, সে সকল উপাদানকেই বলা হয়ে থাকে প্রাকৃতিক সম্পদ। এই সকল প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে পানিজ সম্পদ, বনজ সম্পদ, ভূমিজ সম্পদ, খনিজ সম্পদ এবং অন্যান্য সকল সম্পদ। এই সকল সম্পদের উপাদানগুলি কি কি এটা বলে আমি আমার ক্লাসটাকে খুব বেশি দীর্ঘ করতে চাই না, কেননা তোমরা নাম শুনেই বুঝতে পারছো এই সকল সম্পদের কোন কোন উপাদানগুলি আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি। আজকের ক্লাসের জন্য যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সম্পদগুলিকে আমরা আবার দুটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে? যে সকল প্রাকৃতিক সম্পদ প্রকৃতি থেকে ইউজ করার পরে যেটা শেষ হয়ে গেল, আবার আমরা প্রকৃতি থেকে সেই থাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। আর অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে যে সকল উপাদান প্রকৃতি থেকে একবার ব্যবহার করা হয়ে গেলে শেষ হয়ে যায়, আবার তাকে প্রকৃতি থেকে ব্যবহার করা যায় না, অর্থাৎ সেটা প্রকৃতি আর সেই জিনিসটা তৈরি করতে পারে না, তাকে আমরা বলে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ এই অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদটা প্রকৃতিতে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে আছে। মানুষের সাথে প্রাকৃতিক সম্পদের একটা আমাদের প্রত্যেক দিনের জীবনকে এই প্রাকৃতিক সম্পদ ছাড়া একদমই জন্য এই প্রাকৃতিক সম্পদ খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমাদের যে 5টি মৌলিক উপাদান আছে, একটা মানুষের জীবন ধারণের জন্য যে মোট 5টি মৌলিক উপাদান রয়েছে তা হচ্ছে অন্ন বা খাদ্য, বাসস্থান, এই 5টি উপাদানের প্রথম যে 3টি উপাদান আছে খাদ্য, বাসস্থান ও বস্ত্র, এই 3টি উপাদানের জন্য আমরা কিন্তু সরাসরি প্রকৃতির ওপর নির্ভরশীল। খাদ্য কিন্তু আমরা প্রকৃতি থেকে পাই, বাসস্থানও আমরা ভূমিজ সম্পদ থেকে পেয়ে থাকি। সমস্যাটা হলো আমাদের পৃথিবীর জনসংখ্যা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাই না? পৃথিবীর জনসংখ্যা কিন্তু দেখো প্রতি বছরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ কিন্তু প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে না। এখন এই যে ক্রমাগত জনসংখ্যা
অপর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক সম্পদের ওপর তারা কি প্রভাব ফেলছে, এটাই হলো আমাদের অধ্যায়ের আজকের মেইন আলোচ্য বিষয়। আর এই আলোচ্য বিষয়টা আসার আগে আমি আপনাদের সাথে একটু আলোচনা করে নিতে চাই যে জনসংখ্যার সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্কটা কি। আর এই জিনিসটা বা এই সম্পর্কটা বোঝানোর জন্য আমি বোর্ডে আপনাদের জন্য একটি ছক এঁকেছি। এই ছকটা সবাই একটু খেয়াল করো। যারা বোর্ডে ছকটা বুঝতে পারছো না তারা তোমাদের বইয়ের 95 পৃষ্ঠাটা একটু খোলো। 95 পৃষ্ঠার মধ্যে হুবহু এই ছকটাই দেওয়া আছে, ঠিক আছে? এবার ছকটা একটু মনোযোগ দিয়ে দেখি। ছকের প্রথম ঘরে দেখো, যদি জনসংখ্যা, আমি যদি একজন লোকের কথা চিন্তা করি, এই একজন লোকের প্রতি বছরে 120 কেজি চাল লাগে। আর তার থাকার জন্য, স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য তার 10 বর্গমিটার জায়গা লাগে, তাই ঠিক আছে? তো এর পরের ঘরে দেখো, একজন লোকের জায়গায় এখন যদি 10 জন লোক হয়, তাহলে এই 10 জন লোকে তুমি যদি প্রতি 1 বছরের চালের হিসাব করো, তাহলে তার 10 জন লোকের 1200 কেজি চাল লাগে। আর তাদের এই 10 জন লোকের থাকার জন্য মোট ঘর লাগে 100 বর্গমিটার। সেই 10 জন লোক বেড়ে যদি হয় এখন 100 জন লোক, তাহলে এই 100 জন লোকের প্রতি বছরে চাল লাগে দেখো কত, 12,000 কেজি। আর কতটুকু জায়গা প্রয়োজন? 1000 বর্গ মিটার। এখন এই 100 জন লোক বেড়ে যদি হয় যদি 1000 জন লোক, তাহলে এই 1000 জন লোকের বছরে কি পরিমাণ চাল লাগছে? 1,20,000 কেজি। আর জায়গা কতটুকু লাগছে? 10,000 বর্গ মিটার। ঠিক একইভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যদি এখন হয় 1 লক্ষ, তাহলে এবার চিন্তা করে দেখো, এই 1 লক্ষ লোকের 1 বছরে চাল লাগবে কত? 12 লাখ কেজি। আর জায়গা লাগবে কতটুকু? 1 লক্ষ বর্গ মিটার। হিসাবটা কেমন হলো তাহলে একটু চিন্তা করে দেখো। জনসংখ্যা যতই বৃদ্ধি পাচ্ছে ততই খাদ্যের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। আর খাদ্যের জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, বাড়তি জনসংখ্যার জন্য তাদের বাসস্থানের জন্য বাড়তি জায়গাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মানুষের বা জনসংখ্যা যেহেতু বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই জনসংখ্যা যত বৃদ্ধি পাবে ততই খাদ্যের চাহিদাও বৃদ্ধি পাবে। আর বাড়তি লোকের থাকার জায়গার জন্য, বসবাসের জন্য বাড়তি জায়গার প্রয়োজন হবে। কিন্তু প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক পরিবেশের যেহেতু একটা নির্দিষ্ট সম্পদ, তাই এই নির্দিষ্ট সম্পদ দিয়ে তোমরাই বলো যে আমরা এই ক্রমাগত বৃদ্ধিমান জনসংখ্যার প্রয়োজনীয় খাদ্য আর বাসস্থানের চাহিদা কি মেটাতে পারবো? আদৌ কি তা সম্ভব না। তখন দেখা যাবে এই বাড়তি জনসংখ্যার ক্ষেত্রে আমরা তাদের প্রয়োজনীয় পরিমাণ খাদ্য বা জায়গা দিতে পারছি না। ছোট্ট একটা উদাহরণ দিই, দেখো তো কল্পনা করতে পারো কিনা। আমাদের বাংলাদেশের মোট আয়তন কত? 3,67,570 বর্গ কিলোমিটার। আর বাংলাদেশের মোট জনসংখ্যা কত? প্রায় 16 কোটি, তাই না? আমাদের এই ছক অনুযায়ী যদি 1 লক্ষ লোকের 10,000 লোকের যদি এখানে 1 লক্ষ বর্গ মিটার জায়গা প্রয়োজন, তাহলে প্রায় 16 কোটি মানুষের কতটুকু জায়গা প্রয়োজন একটু ধারণা করতে পারতেছো? আর এই 3,70,000 বর্গ কিলোমিটার স্থলভাগ নয়। আমরা জানি যেহেতু আমাদের বাংলাদেশ একটা নদী মাতৃক দেশ, তার মানে এই দেশে অনেক নদী নালা আছে, আবার তোমার বনভূমিও আছে, আবার পাহাড় পর্বত আছে। এসব জায়গায় তো আর মানুষ বাস করতে পারবে না, পারবে কি? তাহলে আমার এই কিলোমিটার কি কমে গেল না? তখন এই অল্প জায়গার মধ্যে একটু ধারণা করো তো, আমরা প্রায় 16 কোটি মানুষ কিভাবে বসবাস করছি। ইমেজিন করো কিভাবে করতে পারে। আর এখানে যদি সম্পূর্ণ পৃথিবীর কথা তুমি যদি পৃথিবীর আয়তনের কথা যদি চিন্তা করো, আমরা জানি পৃথিবীর আয়তনের মোট 70 ভাগই হলো পানি, আর মাত্র 30 ভাগ হচ্ছে স্থলভাগ। আর এই 30 ভাগ স্থলভাগের মধ্যে আবার নদী নালা আছে, বনভূমিও আছে, পাহাড় পর্বত আছে। তাহলে পৃথিবীর মোট জনসংখ্যা কল্পনা করে দেখো তো, আমরা এই অল্প জায়গার মধ্যে কিভাবে বসবাস করছি, আর তাদের প্রয়োজনীয় খাদ্যের চাহিদাই বা কিভাবে পূরণ হচ্ছে।
তোমাদের বইতে খুব সুন্দর করে একটা ছবি দিয়ে এই পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। যার যার বইটা একটু দয়া করে দেখো। বইয়ের মধ্যে দেখো এরকম দুইটা ছবি আছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ বইয়ের ছবি দুইটা। একটু প্রথম ছবিটা লক্ষ্য করে দেখো। প্রথম ছবিতে এখানে তিনটা পরিবারকে দেখানো হয়েছে, আর খাদ্যের চাহিদা মেটানোর জন্য তোমার চাষাবাদের জন্য তারা কি করছে, ভূমিটা ব্যবহার করছে, কিছু সংখ্যক কিছু জায়গা তারা ব্যবহার করছে, আর বাকি জায়গা কিন্তু বনজ সম্পদ হিসেবেই রয়ে গেছে। তার ঠিক পাশে জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে খাদ্যের চাহিদা বৃদ্ধি পেয়ে গেছে, তাদের আবাসস্থলের চাহিদা বৃদ্ধি পেয়ে গেছে। ফলে কি হচ্ছে দেখো, এই বাড়তি জনসংখ্যা জায়গা দিতে গিয়ে আমরা কি করেছি, আমাদের বনজ সম্পদের পরিমাণকে কমিয়ে ফেলেছি। বনজ সম্পদের পরিমাণ কমিয়ে তাদের প্রয়োজনীয় আবাসস্থল ও খাদ্যের চাহিদার যোগান দিচ্ছি। আর এটাই হলো আমাদের অধ্যায়ের মেইন টপিকস, যে এই ক্রমাগত জনসংখ্যা আমাদের প্রাকৃতিক সম্পদের উপর কি পরিমাণ প্রভাব ফেলছে। এখন নিশ্চয়ই প্রভাবটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, যে এই বাড়তি জনসংখ্যাকে, এই বাড়তি জনসংখ্যার বাড়তি খাদ্য, বাসস্থান, জমি, প্রয়োজনীয় পরিমাণ শক্তি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান দিতে গিয়ে, অর্থাৎ তাদের চাহিদা পূরণ করতে গিয়ে আমরা প্রাকৃতিক সম্পদকে এত বেশি ব্যবহার করে ফেলেছি যে প্রাকৃতিক সম্পদের যে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক সম্পদ আমাদের পৃথিবীতে ছিল তা এখন ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখন দেখো যে কি পরিমাণ মানে জনসংখ্যা পরিমাণ কিভাবে বাড়ছে, তাই না? প্রত্যেক বছরে কিন্তু জনসংখ্যার পরিমাণ বাড়ছে, কমছে কি মানে কখনো কি শুনেছো যে জনসংখ্যার পরিমাণ কমে গেছে? এরকম তো কখনো শোনা যায় না। তো এই যে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ার মেইন কারণ হচ্ছে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষ এখন পর্যাপ্ত পরিমাণ খাদ্য তৈরি করতে পারছে, আর চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে আমরা বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছি। তার ফলে যেটা হচ্ছে যে মানুষের মোট আয়ুষ্কাল বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মোট আয়ুষ্কাল আবার কি? মোট আয়ুষ্কাল হলো একটা মানুষ তার জীবনে সে ঠিক কতটুকু পরিমাণ বাঁচে, এটাই হচ্ছিল তার মোট আয়ুষ্কাল বা জীবনকাল। আগে যেটা দেখা যেত যে তোমার 50-55 বছর বয়সেই 50-55 কিংবা 60 বছর বয়সে দেখা যেত যে একটা মানুষের মোট গড় আয়ু ধরা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে গড় আয়ু বৃদ্ধি পেয়ে হচ্ছে 70 থেকে 73, মহিলাদের ক্ষেত্রে 73 আর ছেলেদের ক্ষেত্রে মনে হয় 70, মানে তারা সর্বোচ্চ 70 বছর পর্যন্ত বা 73 বছর পর্যন্ত বাঁচতে পারে। তো যেহেতু তাদের এখানে জীবনকাল যেহেতু বেড়ে গিয়েছে, জীবনকাল যত বাড়বে তার চাহিদাও কিন্তু সেই অনুযায়ী থাকবে। যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তার এই মৌলিক প্রয়োজনগুলি কিন্তু থেকে থাকবে। তো যার কারণে যে জিনিসটা হচ্ছে, এই বাড়তি জনসংখ্যার জন্য আমরা বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি আর অন্যান্য সম্পদের কি হচ্ছে, প্রয়োজন হচ্ছে। আর এই সম্পদগুলি ব্যবহার করার জন্য মানুষ যে কাজটা করছে, তারা প্রাকৃতিক সম্পদ বেশি বেশি করে ব্যবহার করছে। এই প্রাকৃতিক সম্পদ বেশি বেশি করে ব্যবহার করার ফলে যে জিনিসটা হচ্ছে, প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যাচ্ছে, প্রাকৃতিক সম্পদের পরিবর্তন হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ নষ্টও হচ্ছে। এই ছবিটা দেখো, এই ছবিটা একটু খেয়াল করে দেখো। তোমাদের বইয়ের 96 পৃষ্ঠায় এই ছবিটার মধ্যে দেখো, এখানে জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে বাড়তি জনসংখ্যার খাদ্য ও বাসস্থানের জায়গা দিতে গিয়ে তারা কি করেছে দেখো, একটা বনজ ভূমি ধ্বংস করে ফেলছে। বনজ ভূমি যত গাছপালা আছে সব কেটে ফেলছে, সেখানে বনজ ভূমির গাছপালা কেটে সেখানে তারা প্রয়োজনীয় পরিমাণ বাসস্থান তৈরি করছে, রাস্তাঘাট তৈরি করছে, খাদ্যের জন্য তারা চাষাবাদ করছে। তারা কি করলো দেখো, এখানে প্রাকৃতিক সম্পদের যেখানে আগে তোমার একটা সুন্দর বনজ ভূমি ছিল, বনজ সম্পদ ছিল, সেখানে সেই সম্পদটা তারা কি করে ফেললো, নষ্ট করে ফেললো। তো এটাই হলো তোমার জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের প্রাকৃতিক সম্পদের পরিমাণ কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এই অতিরিক্ত সম্পদ আহরণ করতে গিয়ে মানুষ যেহেতু প্রতিনিয়তই প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন ঘটছে, এর ফলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। উদাহরণস্বরূপ এই যে দেখো, তারা কি করলো, তাদের প্রয়োজনীয় পরিমাণ থাকার জায়গা ও খাদ্যের জন্য তারা কি করছে, বনজ সম্পদ ধ্বংস করে ফেলছে। এখন এই বনজ সম্পদ ধ্বংস করে ফেলার কারণে আমাদের কি প্রভাব পড়ছে দেখো।
বনজ সম্পদ ধ্বংস করে ফেলার কারণে গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে, ফলে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিলুপ্ত হওয়ার ফলে এই বনজ সম্পদ ধ্বংস করার ফলে তোমার ভূমিধস ও ভূমিক্ষয়ের মতো ঘটনা ঘটছে। এই ভূমিধস আর ভূমিক্ষয় এই দুইটা শব্দ কারা কারা চিনো না বলো? যারা চিনো না তাদের জন্য বলছি, ভূমিক্ষয় জিনিসটা হচ্ছে তুমি যখন কোনো একটা নির্দিষ্ট জায়গার বনজ সম্পদ ধ্বংস করে ফেলো, অর্থাৎ সেই জায়গার যত গাছপালা আছে সব তুমি যদি কেটে সেখানে যদি তোমার বাসাবাড়ি তৈরি করো, তোমার চাষাবাদের জন্য তুমি যখন জমি তৈরি করো, তখন সেখানে কি হবে, সেখানকার ভূমির বা মাটির ক্ষয় হবে, মাটির অবস্থার কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সেই জায়গায় আগে যেমন তোমার বড় বড় গাছপালা জন্মগ্রহণ করতে পারতো, সেই জায়গায় মাটির পরিবর্তন হয়ে যাওয়ার কারণে কিন্তু সেই পরিমাণ আর গাছপালা সেখানে জন্মগ্রহণ করতে পারবে না। আর তুমি যদি সেখানে মনে করো বাসাবাড়ি তৈরি করো, রাস্তাঘাট তৈরি করো, বাসাবাড়ি আর রাস্তাঘাট তৈরি করার জন্য আমরা এমন সব ভারী ভারী উপাদান ব্যবহার করি যা ভূমির বা মাটির উপাদানগুলিকে নষ্ট করে ফেলে, এটাকেই আমরা বলে থাকি ভূমিক্ষয়। আর ভূমিধস হচ্ছে আমরা যখন বিশেষ করে পাহাড়, যেসব এলাকায় পাহাড়ের পরিমাণ বেশি, এরকম পাহাড়যুক্ত এলাকায় যখন আমরা, যেহেতু পাহাড়ের উপরে তোমার ঘরবাড়ি করাটা একটু কঠিন, রাস্তাঘাট করাটা কঠিন, ঘরবাড়ি ও রাস্তাঘাট করার প্রয়োজনে মানুষ যে কাজটা করছে তারা পাহাড় কেটে ফেলছে, পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে তারা রাস্তা করছে, ঘর বাড়ি করছে, ফলে দেখা যাচ্ছে তোমার পাহাড়ের যে একটা সামঞ্জস্যতা, ব্যালেন্স, পাহাড়ের যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু নিচের মাটি ক্ষয় হয়ে যাচ্ছে। এর ফলে অল্প একটু বৃষ্টিতে বা একটু ভারী বর্ষণে কি হচ্ছে, উপরের স্তরের মাটি নিচের দিকে চলে আসছে, এটাকে আমরা বলে থাকি সাধারণত ভূমিধস। এই বর্ষার মৌসুমে বা অতিরিক্ত বৃষ্টিতে তোমরা প্রায়ই খবরের মধ্যে ভূমিধসের কথা শুনে থাকবে, বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এই ভূমিধসের ফলে প্রচুর লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা পাহাড় কেটে পাহাড়ের নিচে ঘরবাড়ি করেছে, বৃষ্টির মধ্যে উপরের স্তরের মাটি হঠাৎ করে নিচে নেমে এসেছে, ওই মাটির নিচে মানুষ চাপা পড়ে মারা গিয়েছে। এতে কি হচ্ছে, আমাদের প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হচ্ছে না। আবার এই যে বনজ সম্পদ যে আমার ধ্বংস হয়ে গেল, সেই বনজ সম্পদ ধ্বংসের ফলে আমার প্রকৃতির তাপমাত্রা আর বৃষ্টিপাতের উপরও পরিবর্তন, তাপমাত্রা বৃষ্টিপাতের উপরও প্রভাব পড়ছে। আগে তোমার গ্রীষ্মকাল থাকতো মাত্র 2 মাস, কিন্তু এখন দেখা গেছে গ্রীষ্মকাল টেনে একদম 4-5 মাস হয়ে গেছে, মানে গরম সহজে কমতে চায় না। আবার দেখা গেল কি তোমার বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমে গেছে। আবার কিছু দেশে দেখা গেছে কি যেখানে তোমার জুন জুলাইতে যেখানে আমার বৃষ্টি শুরু হওয়ার কথা, সেখানে মার্চ থেকে, আমাদের বাংলাদেশে এই বছরে তোমরা খেয়াল করে দেখো মার্চ এপ্রিল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির ফলে এখন দেখো কি সমস্যা হয়ে গেল, আমাদের দেশে এখন বন্যা পরিস্থিতি এখন ভয়াবহ অবস্থায় চলে গেছে। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে আসলে বন্যাটা মেনলি কেন হয়? একটু আলোচনা করি যে বন্যাটা মেনলি কেন হয়। দেখো, অতিরিক্ত জনসংখ্যার আবাসস্থলের ব্যবস্থা করতে গিয়ে আমরা যে কাজটা করেছি সেটা হলো নদীর আয়তনটা কমিয়ে ফেলেছি। নদীর মোট আয়তন আমরা কমিয়ে ফেলেছি, অর্থাৎ নদীর পার্কে আমরা কি করেছি, মাটি দিয়ে ঢেকে সমান করে ফেলেছি, সেখানে জমি করে সেখানে বসবাস করা শুরু করে দিয়েছি। এর ফলে কি হয়েছে, নদীর আয়তন কমে গিয়েছে না? এখন যদি আমার নদীর আয়তন কমে যায়, এই যে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, পাহাড়ি ঢল নামছে, এই পানিগুলি কোথায় যাবে, কোন রাস্তা দিয়ে যাবে? তারা তো মেনলি এই নদীটা দিয়ে চলাচল করে। এখন যদি নদীর আয়তন কমে যায় আর পানির পরিমাণ যদি খুব বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই বাড়তি পানিটা নদী থেকে তোমার সমতল ভূমিতে চলে আসবে, কেননা আমি তো নদীর আয়তনই কমিয়ে ফেলেছি। তোমাদের ব্রহ্মপুত্র নদীর কথাই ধরো, আগে এই ব্রহ্মপুত্র নদীর আয়তন এতই বিশাল ছিল যে এই পার থেকে ওই পারে যেতে তোমাদের আগে ফেরি ব্যবহার করতে হতো। আর এখন এমন অবস্থা যে গ্রীষ্মকালে আমার নিজের চোখে দেখা, মনে করো মানুষ কি একটা কুকুরও হেঁটে নদী পার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে আমাদের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছি, এবার চিন্তা করো। এটাই হলো বাড়তি জনসংখ্যার ফলে আমাদের প্রাকৃতিক সম্পদ ধ্বংসের কারণ। আর এই ধ্বংসের ফলে শুধু যে মাত্র বন্যা হচ্ছে তা না, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ফসলের উৎপাদন কমে যাওয়া, এই সবই কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো আজকের আমাদের টপিক শুধু এই পর্যন্তই, যে জনসংখ্যা কিংবা বৃদ্ধির ফলে আমাদের প্রাকৃতিক সম্পদের কি পরিবর্তন হচ্ছে আর এতে আমাদের কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এখন আমরা এই অধ্যায়ের অনুশীলনীতে চলে যাব। সবাই একটু অনুশীলনীতে যাও, অনুশীলনীতে গিয়ে একটু অনুশীলনীগুলি পেন্সিল দিয়ে
ফিল আপ করে ফেলো। আমি বলে দিচ্ছি উত্তরগুলি, আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলিও মিলিয়ে নাও। প্রথম শূন্যস্থান পূরণ। প্রথম শূন্যস্থান পূরণে আছে বর্ধিত জনসংখ্যার জন্য অধিক ড্যাশ ও জায়গা প্রয়োজন। আমরা মাত্রই আলোচনা করলাম বর্ধিত জনসংখ্যার জন্য আমাদের অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন। ঠিক আছে, এরপরের যে 2 নম্বর শূন্যস্থান পূরণ সেটা হচ্ছে বিজ্ঞান ও ড্যাশ ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি দ্রুত অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রযুক্তি হবে, দ্রুত পেন্সিল দিয়ে প্রযুক্তি লিখে ফেলো। আচ্ছা, 3 নম্বর শূন্যস্থান পূরণ অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক ড্যাশ ধ্বংস ও পরিবর্তন করছে। অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস ও পরিবর্তন করেছে। এখানে প্রাকৃতিক পরিবেশ না দিয়ে যদি সম্পদও দাও তাহলেও হবে, যেটা তোমাদের জন্য সুইটেবল মনে হয়। ঠিক আছে, এরপরে 2 নম্বর সঠিক উত্তর, একটু দ্রুত তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি একটা ক্লাস শেষ হয়ে গেলে তোমরা এই ছুটি পাবা। আচ্ছা, এরপরে সঠিক উত্তরে আমি শুধু সঠিক অপশনটা বলে যাব, তোমরা অপশনটা খুঁজে দাগ দিয়ে নিও। ঠিক আছে, ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান ও খাদ্যের সম্পর্ক কি? ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান ও খাদ্যের সম্পর্ক হচ্ছে জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে। 2 নম্বর অপশন, একটাই সঠিক উত্তর আছে। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে যেটা আছে বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে। আমি মাত্র যেটা আলোচনা করলাম, দেখো বনভূমি ধ্বংসের ফলে কি ঘটবে। তোমার বনভূমি ধ্বংসের ফলে গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হবে, ফলে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। ভূমি ধস ও ভূমি ক্ষয় ঘটবে। তোমার অতিবৃষ্টি অনাবৃষ্টির মতন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। আর তোমার তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর প্রভাব পড়বে। ঠিক আছে, এই 4টা অপশন দিয়ে দিলেই হবে, মাত্র যে 4টা আমি বললাম। আচ্ছা, এবার হচ্ছে মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে। তারা মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে, যেহেতু মানুষের জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পেলে অতিরিক্ত খাদ্য ও জায়গার প্রয়োজন হয়, তাই মানুষ অতিরিক্ত খাদ্য ও জায়গার প্রয়োজনে তারা বনভূমি ধ্বংস করছে। তারা তাদের বাসস্থান, রাস্তাঘাট, গোচরণের খাদ্য, চাষাবাদের জন্য তারা বনভূমি ধ্বংস করে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট তৈরি করছে। ফলে আমাদের বনভূমি কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন এতটুকু দিলেই হবে। এরপরে 4 নম্বর প্রশ্নে আছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নের প্রথম যে প্রশ্নটা আছে জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা এখানে কিন্তু অলরেডি এই ছকের মাধ্যমে এই জিনিসটা ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা যারা এই ছকটা বুঝো না তাদেরকে আমি ছোট্ট করে আরেকটু বলে দিই। সেটা হলো জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্কটা হচ্ছে জনসংখ্যা যত বৃদ্ধি পাবে খাদ্য ও বাসস্থানের চাহিদা ততই বৃদ্ধি পাবে। আর খাদ্য ও বাসস্থানের প্রয়োজন মেটাতে গিয়ে আমরা বেশি বেশি কী করব, প্রাকৃতিক সম্পদ ব্যবহার করব। ঠিক আছে, তোমরা এই প্রশ্নের উত্তরটা দেওয়ার ক্ষেত্রে চাইলে এই ছকটা ব্যবহার করে উত্তরটা দিতে পারো। আর তোমরা যদি শুধু কথায় ব্যাখ্যা করে দিতে চাও, শুধুমাত্র কথায় উদাহরণ হিসেবে ব্যাখ্যা করে দিতে চাও, তাহলেও হবে। তোমরা যেটা তোমাদের মনে রাখতে ইজি হয় আর কি। আর খেয়াল রাখতে হবে যত কম সময়ে এই বর্ণনামূলক প্রশ্নগুলো উত্তর দেওয়া যায়। যেহেতু আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, তাই অবশ্যই চেষ্টা করবে বাসায় লিখে লিখে প্র্যাকটিস করতে। কারণ কি তুমি যত বাসায় লিখবে তত তোমার ভুল ধরা পড়বে, আর তুমি টাইমটাও মেনটেন করতে পারবে। যখন দেখবে যে আমার একটা প্রশ্ন লিখতে এত সময় লাগছে, তখন আমি বাকি প্রশ্নগুলি কতটুকু সময় নিয়ে লিখতে পারবো। এভাবে টাইম মেনটেন করে বাসায় লিখে লিখে প্র্যাকটিস করো। বেশিরভাগ গার্ডিয়ানদেরই একটা কমপ্লেন থাকে, সেটা হচ্ছে পোলাপাইন বাসায় লিখতে চায় না। এটা কিন্তু অনেক বড় ভুল। ঠিক আছে, শুধু মুখে পড়লে, খেয়াল করে দেখবা তোমরা মুখে যে কথাগুলি পড়ো, লিখতে গিয়ে কিন্তু সম্পূর্ণ কথাটা লিখতে পারো না। 1-2টা লাইন তোমাদের কিন্তু মিস হয়, তাই না? এই কাজটা যদি হতো না যদি তোমরা বাসায় লিখে লিখে প্র্যাকটিস করো। তাই একটু প্লিজ বাসায় লিখে প্র্যাকটিস করো। জানি খুবই বিরক্তকর, কিন্তু একবার চেষ্টা করেই দেখো না কোনো পাও কি না, সাফল্য পাও কি না। ঠিক আছে, ম্যাডাম তো ওই হাওয়াই কথায় বলে না, সে তো নিশ্চয়ই জানে বলে কিছু বলতেছে। ঠিক আছে, তো একটু বাসায় লিখে প্র্যাকটিস করো। এরপরে 2 নম্বর প্রশ্ন, জনসংখ্যার ওপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কী? জনসংখ্যার ওপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাবের ফলে জনসংখ্যার পরিমাণ এখন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে মানুষ এখন অল্প জায়গায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারছে। আর চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে তোমার বিভিন্ন ধরনের দুর্ঘটনা, রোগ থেকে মানুষ সহজেই বাঁচতে পারছে। ফলে মানুষের আয়ুষ্কাল বা জীবনকালের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
তাই বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি জনসংখ্যা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কথাগুলি সুন্দর করে তোমরা নিজের ভাষায় লিখে দিতে পারো, ঠিক আছে। এরপরে 3 নম্বর প্রশ্ন, বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কী কী প্রভাব ফেলছে। এটা হচ্ছিল এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাড়তি জনসংখ্যা কিভাবে তোমার প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব ফেলছে। জনসংখ্যার পরিমাণ যত বৃদ্ধি পাবে, খাদ্য ও বাসস্থানের পরিমাণ তত চাহিদার পরিমাণ তত বাড়বে। আর এই বাড়তি খাদ্য বাসস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে আমরা কি করি, বেশি বেশি করে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা শুরু করি। আর যখন আমরা বেশি করে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা শুরু করি, তখনই অপর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক সম্পদ আমাদের জন্য খুব কম হয়ে যায়। ফলে কি হচ্ছে, আমরা প্রকৃতির সম্পদের অপব্যবহার করা বা প্রাকৃতিক সম্পদ ক্ষয় করা শুরু করছি। বেশি বেশি করে প্রাকৃতিক সম্পদ ক্ষয় করলে প্রাকৃতিক সম্পদের কিন্তু তোমার ক্ষতি হচ্ছে। আর এই প্রাকৃতিক সম্পদ ক্ষতি হওয়ার ফলে তোমার বন্যা, খরা, জলোচ্ছ্বাসের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। আবার তোমার ভূমিক্ষয়ের মতন ঘটনাও কিন্তু ঘটছে। এই কথাগুলি সুন্দর করে নিজেদের ভাষায় ব্যাখ্যা করে লিখে দিবে, ঠিক আছে। এরপরে 5 নম্বর আছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ, ঠিক আছে। আমি উত্তরগুলি বলে যাচ্ছি, তোমরা প্লিজ একটু খুঁজে খুঁজে তাড়াতাড়ি দাগিয়ে নাও। সেটা হচ্ছে আবাসস্থল ধ্বংসের ফলে, এটা হচ্ছে প্রথম অপশন, আবাসস্থল ধ্বংসের ফলে তোমার পরিবেশের পরিবর্তন ঘটছে। এখানে আবাসস্থল ধ্বংস বলতে বিভিন্ন গাছপালা আর পশু পাখি আবাসস্থল ধ্বংসের কথা বলা হচ্ছে। তাদের আবাসস্থল ধ্বংস হলে কিন্তু প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়। এটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের প্রকৃতি তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমাদের প্রকৃতি সম্পূর্ণ ব্যালেন্স করছে এই বিভিন্ন ধরনের বনজ গাছপালা আর পশু পাখি। শুধুমাত্র মানুষ দ্বারা যদি আজকে প্রকৃতি চলতো, তাহলে এই জিনিসগুলির কিন্তু প্রকৃতিতে কোনো দরকারই ছিল না। কিন্তু প্রাকৃতিক পরিবেশের ব্যালেন্সটা মেনটেন করার জন্য তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এখন তাদের যদি ক্ষতি হয়, ইনডাইরেক্টলি কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে, কারণ কি আমরা খাদ্যের জন্য সম্পূর্ণই কিন্তু তাদের ওপর নির্ভরশীল, ঠিক আছে। এরপরে আছে প্রাকৃতিক সম্পদ আহরণ, প্রাকৃতিক সম্পদ আহরণ, একটু ভুল হয়ে গেছে। আবাসস্থল ধ্বংসের ফলে হবে জীবের বিলুপ্তি, আর প্রাকৃতিক সম্পদ আহরণে হবে পরিবেশের পরিবর্তন, ঠিক আছে। একটু ভুল হয়ে গেছে, 1 নম্বর অপশনটা তোমরা একটু চেঞ্জ করে ফেলো। 1 নম্বর অপশনের জন্য হবে আবাসস্থল ধ্বংসের ফল জীবের বিলুপ্তি, আর প্রাকৃতিক সম্পদ আহরণ হবে পরিবেশ পরিবর্তন, ঠিক আছে। প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে আমরা পরিবেশের পরিবর্তন করছি। এরপরে 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক